জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন ১,৯৬৭ জন। আজ প্রতীক বরাদ্দের পর কাল থেকে শুরু হবে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালালের বাজার জিয়ারত দিয়ে কাল থেকে শুরু হবে নির্বাচনের প্রচারণা। অনিয়ম করে সাবেক ভূমিমন্ত্রীর ছেলেকে পাসপোর্ট দিয়েছে দুবাই কনসুলেট কার্যালয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হয়েছে এমন কাণ্ড। সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবেদনের জবা আজ। অর্থনৈতিক চাপে পড়বে না নতুন সরকার, দাবি অর্থ উপদেষ্টার। বাংলাদেশে থাকা সব মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কারণ দেখানো হয়েছে নিরাপত্তা। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে থাকছেন ১,৯৬৭ প্রার্থী। তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে আজ। আর আগামীকাল থেকে শুরু হবে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। মঙ্গলবার শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩০৫ জন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, পোস্টাল ভোট করতে পেরে বাংলাদেশ ইতিহাসের নাম লেখালো। পোস্টাল ব্যালটের অ্যাপের প্রচারে গণমাধ্যমকে অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখতে চান বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে সুইডিশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমিরুল, প্রতীক বরাদ্দ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আমি রয়েছি যে খুলনার যে রিটার্নিং কর্মকর্তা, সে কর্মকর্তার কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তা প্রস্তুত রাখা হয়েছে প্রতীক বরাদ্দ যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতার জন্য। এখন প্রার্থীরা আসলেই মোটামুটি বলা যায় যে প্রতীক বরাদ্দ শুরু হবে এবং এখানটায় থাকছে যে খুলনার যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে দলীয় যে প্রার্থী যারা তাদের তো প্রতীক নির্ধারণ রয়েছে। প্রতীক বরাদ্দ শুধুমাত্র থাকছে যে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তাদের মাঝে যে নির্বাচন কমিশন যে প্রতীক রয়েছে সেই প্রতীকের মধ্য থেকে তাদের নির্বাচিত প্রতীকটি বরাদ্দ দেওয়া হবে। এবং এখানে খুলনার যে 6টি আসনে 7 জন স্বতন্ত্র প্রার্থী তাদের মাঝেই আজ প্রতীক বরাদ্দ হবে এবং অন্যরাও থাকবেন, অন্য যারা আছে দলীয় প্রতীক প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন থাকছে যে সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন কিছুক্ষণের মধ্যে হয়তোবা শুরু হবে। এবং এখানটায় খুলনায় 6টি আসনে 43 জন প্রার্থীর বৈধতা ছিলেন এবং গতকাল 5 জন প্রত্যাহার করেছেন, যার মানে এখন 38 জন যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী যারা রয়েছে তাদের প্রতীক বরাদ্দ পরে আগামীকাল থেকে যে প্রচার সেই প্রচার শুরু হবে এবং প্রার্থীদের যে ওদের অপেক্ষায় থাকা, বিশেষ করে ভোটারদের কাছে দেওয়া প্রার্থী স্বজনরা, সমর্থকরা সেই অপেক্ষায় আছেন। এবং এবার একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, নির্বাচনের যে কঠোর আচরণবিধির জন্য প্রার্থীরা কিন্তু ওইভাবে কিন্তু নির্বাচনে এখনো যে প্রচার নামতে পারেন না, যার কারণে যে অপেক্ষায় আছেন যে নির্বাচন কমিশন নির্ধারিত সময়, সেই সময় মধ্যেই যে আসবেন এবং সেই নির্ধারিত সময় আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচার নামবেন প্রার্থীরা। এবং সে কারণে যে প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কাজ করছেন, অপেক্ষা করছেন। অনুরূপভাবে থাকছে যে প্রার্থী স্বজন যারা রয়েছেন এবং প্রার্থী স্বজনরা যারা রয়েছেন তারা থাকতে এবং তাদের মাঝে যে একটা কাজ করছে যে বিশেষ করে যে ভোটারদের সাড়া ফেলা, সেই সাড়ার মধ্য দিয়ে যে বিশেষ করে যে কাছে টানা এবং শুধুমাত্র যে ভোটারদের কাছে টানার জন্য যে প্রার্থীরা ছুটবেন এমনটি নয়, সমর্থকরা ছুটবেন, স্বজনরা ছুটবেন এবং দেখা যাবে যে নির্বাচনের প্রচার মধ্য দিয়ে যে উৎসবের আমেজ বিরাজ করবে এবং যে চায়ের দোকানগুলো যে আলোচনা চলবে সেই আলোচনার মধ্য থেকে যে নির্বাচনের উৎসবের সৃষ্টি হবে, তার মধ্য দিয়ে যে প্রার্থীরা যেমন তাদের তুলে ধরবে, অন্যভাবে ভোটাররা কিন্তু তাদের যে বিশেষ করে তাদের প্রার্থীরা নির্ধারণ করে নির্বাচিত করবেন এবং যারা আগামী সংসদে খুলনা অঞ্চলে 6টি আসনে প্রতিনিধিত্ব করবেন। আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ হাবিব। হাবিব, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, রাজশাহীতে প্রতীক বরাদ্দর কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে প্রার্থীরা এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত আসন সেই আসনগুলোতে বসছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী 1 আসনের প্রার্থী
মজিবুর রহমান, যিনি জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির, তিনি ইতিমধ্যে এসেছেন। রাজশাহী 4 আসনের প্রার্থী ডাক্তার আব্দুল বারী তিনিও এসেছেন এবং জানিয়ে রাখছি যে মোট 29 জন প্রার্থী আজকে প্রতীক বরাদ্দ পাবেন এবং তারা কিন্তু যে এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার তিনি প্রতীক বরাদ্দ করবেন। আমরা একটু কথা বলবো নায়েবে আমির কেন্দ্রীয় কমিটির জামাতে ইসলামের মজিবুর রহমানের সঙ্গে। একটু বলবেন যে আজকে তো প্রতীক বরাদ্দ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আপনাদের ভোটের মাঠের অবস্থাটা কেমন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত যত অনুভব যা করছি এখনো ভালো আছে, তবে মনে হচ্ছে বিশেষ একটি দলের প্রতি কিছুটা নমনীয় হওয়ার কারণে লেভেল প্লেইং ফিল্ডটা ব্যাহত হচ্ছে। আইন শৃঙ্খলা কেমন আছে? আইন শৃঙ্খলা এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। ধন্যবাদ। জানিয়ে রাখছি যে রাজশাহীর যে 29 জন প্রার্থী রয়েছেন তার মধ্যে রাজশাহী 1 আসনে রয়েছেন 4 জন প্রার্থী। আমাদের রাজশাহী 1 আসনের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী শরীফ উদ্দিন এসেছেন। একটু আমরা একটু লাইভে আছি, একটু কথা বলবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন আপনি, একটু বলবেন যে ভোটের আছেন, ভোটের পরিবেশ কেমন? চেয়ারম্যানের উপদেষ্টা, ভোটের পরিবেশ কেমন আছে? ইনশাআল্লাহ এখন পর্যন্ত সব ঠিক আছে। এটা সময় বলে দিবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাট এখন পর্যন্ত পূর্ণ স্বাভাবিক আছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আপনার প্রতিদ্বন্দ্বী বলছিলেন যে ভোটের লেভেল প্লেইং ফিল্ড ঠিক নেই, প্রশাসন ঠিক মতো নিরপেক্ষভাবে কাজ করছে না, আপনি কি মনে করেন? এটা তো মানুষের মতামত ভিন্ন হতেই পারে। আমার চোখে এক ধরনের, ওনার চোখে আর এক ধরনের হতেই পারে, বাট আমি মনে করি ইট ইস অ্যাবসলিউটলি লেভেল প্লেইং। ধন্যবাদ। শ্রাবন্তী, আমরা কথা বলছিলাম রাজশাহী 1 আসনের যিনি জামাতের প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুজনের সাথে আমরা কথা বলছিলাম। তারা কিছু অভিযোগ করেছিলেন এবং তার অভিযোগের খণ্ডনও তিনি করেছিলেন। তো শ্রাবন্তী, এই ছিল এখনকার মতো সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। এই ক্ষমতার চেয়ার চাই না, আমি চাই এই সমতার চেয়ার। সমতার চর্চায় প্রয়োজন শক্ত মনোবল, যেমন শক্ত মজবুত আরএফএল চেয়ার। ক্ষমতার নয়, সমতার চেয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের মতো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম। স্থানীয় নেতারাও বলছেন, সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ আয়োজনে প্রস্তুত সিলেট বিএনপি। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 1977 থেকে 1978 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে 3 বার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও 1991 সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে সিলেট থেকেই প্রচারণা শুরু করেন। বাবা মায়ের পথ ধরে নিজেও মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিজের ও দলের নির্বাচনী গণসংযোগ শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 21 বছর পর আজ বুধবার সন্ধ্যায় সিলেটে আসছেন তারেক রহমান। সফরে মাজার জিয়ারত করে বৃহস্পতিবার সকাল 10টায় মহানগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেবেন প্রথম কোনো সমাবেশে। তার আগমনকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। নেতাকর্মী সহ সাধারণ মানুষের বাঁধ ভাঙা ঢল নামবে আলিয়া মাদ্রাসা মাঠে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। প্রস্তুতি মোটামুটি প্রায় সম্পন্ন, কালকে ট্রায়াল হবে। মাঠের বাইরে আমরা রিকাইবাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা যাচ্ছে, এদিকে আমার মনে হয় অন্যান্য যে কোনোবারের তুলনায় আবার অনেক বেশি। বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাওয়ার যে নেতৃত্ব, যে সংগ্রাম, সেই সংগ্রামের নেতৃত্বের আসনে বসিয়েছে তারেক রহমান সাহেবকে। অধীর আগ্রহে সিলেটের মানুষ অপেক্ষায় আছে। দলীয় প্রধানের সফরকে ঘিরে তৎপর স্থানীয় বিএনপি। শেষ মুহূর্তের কর্মযজ্ঞে ব্যস্ত নেতারা। এখন শুধুই ক্ষণ গণনা, অপেক্ষা তারেক রহমানের। পরিবর্তিত বাংলাদেশ গড়তে, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে, একটি সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য উনার পরিকল্পনা এবং সেই বাস্তবায়নের কথা উনি বলবেন। টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার কর্তৃপক্ষ। মিলাদের গড় যেটা হইতেছে, এটা আমরা একটু তাড়াহুড়া করে একটু কাজ করাইছি ওনার জন্য। তো এটা আমরা কালকে পর্যন্ত কাজ করব।
কালকে এই ঘরটাকে আমরা ধোয়া মোছা করে সব রেডি করে ফেলবো। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে অন্যান্য বাহিনীর সদস্যরাও। গোয়েন্দা নজরদারি সেটা বিভিন্ন জায়গায় শহরে আমরা সেটা জোরদার করেছি। পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী আমাদের অফিসার ফোর্স মোতায়েন করা হবে। 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে থেকে সিলেটে এসেছিলেন তারেক রহমান। 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন শুরু হয় সিলেটের মাটি ছুঁয়েই। ঠিক তেমনিভাবে গণতন্ত্রের যাত্রায় নির্বাচনী প্রচারণা শুরু হবে সেই সিলেট থেকেই। স্বভাবতই ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। সেই সাথে সাধারণ মানুষ বলছেন গণতন্ত্রের যাত্রায় তার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। নিরাপত্তাজনিত কারণে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি, তবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি। এ সিদ্ধান্তের আওতায় ঢাকার ভারতের হাই কমিশন সহ বাংলাদেশের থাকা 5টি মিশনই নন ফ্যামিলি পোস্টিং হবে, তবে 5টি কূটনৈতিক মিশনই পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এসব মিশনে কর্মরত পরিবারের সদস্যরা কবে নাগাদ আবার বাংলাদেশে ফিরতে পারবেন সেই বিষয়ে সিদ্ধান্তে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 251, কুমিল্লা 3-এ। ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বা আজ স্বাধীন থাকবো কুমিল্লা 3 এবং 4 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 3 আসনের বাংলাদেশের জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী। জানবো তার কাছ থেকে আগামী নির্বাচনে তিনি কতটা পরিকল্পনা করেছেন তার আসন নিয়ে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে যে 17 বছর আপনারা ঘর থেকে খুব একটা বের হতে পারেননি, সাধারণ মানুষের দোরগোড়া যেতে পারেননি, তারপরেও মানুষ কিভাবে গ্রহণ করছে আপনাকে আপনার 3 আসনে? শুভ সকাল, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা দর্শকরা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কাজের ডাইমেনশন চেঞ্জ হয়েছে, পদ্ধতি হয়তো বা ভিন্নতা ছিল, তো আলহামদুলিল্লাহ মানুষ এখন আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এটা অভিভূত হয়ে মানুষ যখন এখন ভালো এবং মন্দের বিচার করতে শিখেছে, বিশ্লেষণ করতে শিখেছে, এখন ওরা যে কোনো সংবাদের সত্যতা এবং এটা কতটুকু ফেক এরা অ্যানালাইসিস করতে পারে। তা আলহামদুলিল্লাহ প্রত্যাশার চাইতে ভালো সাড়া পাচ্ছি। কি ধরনের প্রতিশ্রুতি কিংবা কি ধরনের পরিকল্পনা আপনি নিচ্ছেন এই আসনটার জন্য? না, বিষয়টা হলো আসলে আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং অবকাঠামোগত ব্যাপারে মানে সমস্যার অন্ত নেই। তো তার মানে এই নয় যে সমস্যার সমাধানযোগ্য নয়। তো পথে নামলে পথই পথ দেখায়, কেমন? তো পরিকল্পনা আছে একটা সুন্দর সাম্যের বাংলাদেশ গড়ার, বিশেষ করে মুরাদনগরটাকে পরিচ্ছন্ন মুরাদনগর বানাতে চাই। কেন অন্যরা, অন্য জাতি যদি পরিচ্ছন্ন থাকতে পারে আমরা কেন পারবো না? আমরাও পারবো নিশ্চয়ই। আগে যারা ছিলেন তারা কি আসলে এলাকার জন্য কিছু করেনি? আগে যারা ছিল আমি তাদের কথা বলে আমার সময় নষ্ট করব না। আমি কি করতে চাই সেটা হলো কথা। আমি চাই একটা সুন্দর সমাজ, যেই সমাজে মানুষ প্রাণ খুলে কথা বলবেন, ভয়ের সংস্কৃতি দূর হবে, ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব, চাঁদাবাজ মুক্ত, কেমন? আর শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব যেন এই যুব সমাজকে সুশিক্ষিত করে গড়ে তোলা যায়। তাদেরকে বেকার করে রাখা নয়, বেকার ভাতা নয়, বরং তাদেরকে কর্ম দেওয়া, কর্মমুখী করে তোলা, এই বিষয়গুলি রয়েছে। আর সব ব্যাপারে আমি চাই যে মুরাদনগরটা মূলত গ্যাস ক্ষেত্র, মানে গ্যাসের উপরে মুরাদনগর ভাসছে, কিন্তু বদকিসমত কি জানেন যে মুরাদনগর মানুষ গ্যাস থেকে বঞ্চিত, সে গ্যাস পাচ্ছে না। তো মুরাদনগরের জনগণ যদি আমাকে কথা বলার সুযোগ করে দেয়, আমি সেই ক্ষেত্রে জাতীয় সংসদে সর্বোচ্চ ভূমিকা রাখবো, সোচ্চার থাকবো। মুরাদনগরের মানুষের প্রতিটি যৌক্তিক এবং ন্যায্য দাবির ক্ষেত্রে যা যা করা দরকার
তাই করব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আরো যারা আছেন, বিশেষ করে বিএনপি রয়েছে, সবাই একসঙ্গে আপনারা অংশগ্রহণ করছেন, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? পাশাপাশি আপনারা তো ইসলামিক আন্দোলন বাংলাদেশের সঙ্গে আপনারা জোটেছিলেন, বা আপনারা দুজনে একসাথে ছিলেন, দুটা দল, সেটাও আসলে ভাগ হয়ে গেছে, ভোটটাও কি ভাগ হবে কিনা? না, বিষয়টা হলো আমরা আমাদের কাজ করে যাই, আমাদের কাজই আমাদের জায়গায় নিয়ে যাবে, জনগণ কাজের মূল্যায়ন করবে। ভাগ হবে কি ভাগাভাগি হবে এগুলি এখন আমলে নিচ্ছি না, কারণ মুরাদনগরের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। দাঁড়িপাল্লাকে দেখে তো বোঝা যাচ্ছে তারা উচ্ছ্বসিত এবং তারা খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে, এবং মানুষ পরিবর্তন চায়, একটা পরিবর্তনের জন্য তারা মুখিয়ে আছে। আমি আশা করি, বোধ করি যে 12 ফেব্রুয়ারি যে আগামী নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তারা দাঁড়িপাল্লাকেই বেছে নেবেন। না, চ্যালেঞ্জ ছাড়া তো কোনো কিছুই নয়। আমি চ্যালেঞ্জ আছে এবং এটাকে আমি এনজয় করি, উপভোগ করি। বিএনপি যারা আছেন তারা সবসময় বলে থাকেন যে জামাতের কর্মীরাই হচ্ছে জামাতের ভোটার। না, ওরা বলে থাকলে এটাই যে আপনার এটা কি বলে যে এটাই সত্য হয়ে গেছে, বিষয়টা এরকম না। তো জামাতের কর্মীরা তো কর্মী হয়ে কাজ করবেই, সাধারণ জনগণও আমাদেরকে তাদের পাশে রাখবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। গ্রিনল্যান্ড ইস্যুতে এক চুলো ছাড় দিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড দখলে শুল্ক ছাড়াও অন্য যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত তিনি। এদিকে ট্রাম্পের সমালোচনা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সতর্ক করে বলেছেন, বিশ্ব ধীরে ধীরে নিয়ম ভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় মিত্রদের সঙ্গে এই গ্রিনল্যান্ড নিয়ে একাধিক বৈঠক নির্ধারিত রয়েছে। গ্রিনল্যান্ড তার চাই জানিয়ে বলেন, প্রয়োজনীয় শুল্কের বাইরে অন্য উপায়ও বিবেচনায় আনা হতে পারে। এদিকে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ট্রাম্পের পররাষ্ট্রনীতি সমালোচনা করে বলেন, এমন দিকে বিশ্ব এগোচ্ছে যেখানে আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে। ওয়াশিংটনে মার্কিন নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং ভবিষ্যৎ নিয়ে ক্যাপিটল হিলে এ বৈঠকে বসেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠকে উপস্থিত ছিলেন রিপাবলিকান প্রতিনিধি মারিও দিয়াজ বালার্ট এবং কার্লোস হিমেনেজ। তারা স্পষ্ট জানিয়েছেন, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলায় কোনো স্বৈর শাসন বা মাদক চক্রের স্থান হবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশটিতে গণতন্ত্র ফেরানো হবে। গণতন্ত্র ফিরে আসলে নির্বাসিত লাখ লাখ ভেনেজুয়েলান আবারও নিজ দেশে ফিরতে পারবেন বলে আশা মাচাদোর। 93 বছর বয়সে বর্ণময় জীবনকে বিদায় বললেন ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার, বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ভ্যালেন্তিনোর প্রতিষ্ঠা ভ্যালেন্তিনো গারাভানি। এই ফ্যাশন আইকন তার সৃষ্টি দিয়ে অনেক দিন রাগিয়েছেন হলিউডের বিখ্যাত সব তারকাদের, মন জয় করেছেন ফ্যাশন দুনিয়ার মানুষের। ভ্যালেন্তিনো গারাভানি 1960 সালে প্রতিষ্ঠা করেন ফ্যাশন হাউস ভ্যালেন্তিনো। এই ব্র্যান্ডের পোশাক পরেছেন হলিউড ও রাজনীতির বহু কিংবদন্তি তারকা। এলিজাবেথ টেইলর, ন্যান্সি রেগান, শ্যালন স্টোন, জুলিয়া রবার্টসের মতো তারকাদের গ্ল্যামারাস উপস্থিতির পেছনে ছিল ভ্যালেন্তিনোর নকশা। জর্জিও আরমানি ও কার্ল লাগারফেল্ডের মতো কিংবদন্তিদের সঙ্গে ভ্যালেন্তিনো গারাভানি ছিলেন বিশ্ব ফ্যাশন জগতের শীর্ষ সারিতে। তার নকশায় ছিল আভিজাত্য, সৌন্দর্য আর সময়কে অতিক্রম করার ক্ষমতা। ভ্যালেন্তিনোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়েছে, তার মরদেহ স্থানীয় সময় বুধবার ও বৃহস্পতিবার রোমের পিয়াজ্জা মিনিয়ানেল্লিতে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। শুক্রবার বেসিলিকা সান্টা মারিয়া দেগলি অ্যাঞ্জেলি এ দেই মার্তিরিতিতে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য। 1932 সালে ইতালির লোম্বার্দি অঞ্চলে জন্ম ভ্যালেন্তিনো গারাভানির। 17 বছর বয়সে ফ্যাশন ডিজাইনের পড়াশোনার জন্য তিনি প্যারিসে পাড়ি জমান। 6 দশকের ক্যারিয়ারে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2023 সালের লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড হিসেবে বিশেষ সম্মাননা পান তিনি।
ফ্যাশনের দুনিয়ায় ভ্যালেন্তিনো গারাভানির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নকশা, তার দর্শন ফ্যাশন ইতিহাসে অমর হয়ে থাকবে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।